পেনটা খুলতে পারলাম, মানে আমি লিখতেই পারতাম না। এবার বন্ধ করি, এই জোর দিয়ে বন্ধ করতে হলো। এই যে টানলাম জোরে আর ঠেললাম, এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলবো বল। আজকে আমরা তোমাদের বিজ্ঞানের চ্যাপ্টারে বল ও চাপ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। বল ও চাপ, ফোর্স অ্যান্ড প্রেশার। আমার মতো তোমরা হয়তো সারাদিন অনেক কাজ করো বল দিয়ে, একটু ভেবে দেখো তো, অনেক কাজ করো। সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে বেরো, এই দরজাটাকে যে টানো, যে একটা বল প্রয়োগ করছো। আবার দরজাটা বন্ধ করো, সেটাও একটা বল প্রয়োগ করছো। তারপর ধরো পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা পড়তে বসছো। তো যখন পড়তে বসলে চেয়ারটাকে টেনে আনলে টেবিল থেকে, তারপর আবার বসে চেয়ারটাকে ঠেলে দিলে। তো এই টানা আর ঠেলা, এটা কি আমরা বলছি বল। বল সম্পর্কে তোমরা অনেক কথাই বলো, স্কুলে তো প্রচুর বলো, এই আমার বল বেশি, এই তোর বল বেশি, দেখি কার বল বেশি, খুব মারপিটও করো আমি জানি। তারপর আবার বাড়িতে পাঞ্জা লড়ো, কে কতটুক, কার জোর কতটুক। বাড়িতে বাবার সাথে হয়তো দাদুর সাথে পাঞ্জা লড়ো, কার বল বেশি। তাহলে আজকে আমরা সেই ইন্টারেস্টিং টার্মটা ফোর্স, বল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে এই বল ব্যবহার করা হয়, বলের কাজ আছে। যেমন ধরো তোমরা যখন অ্যানুয়াল স্পোর্টস খেলো, অ্যানুয়াল স্পোর্টসে যখন খেলো তখন কি কি খেলো? অ্যানুয়াল স্পোর্টসে তোমরা ওখানে ক্রিকেট খেলা হয়, বা বিভিন্ন জায়গায় তোমরা ক্রিকেট খেলো, ফুটবল খেলো, হকি খেলো। দেখো তোমাদের বইয়ের একটা ছবি আছে, সেই ছবিটা স্লাইড 1 যে ছবিটা আছে, সেই বইয়ের ছবিটাতে দেখো কি করো, ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, হকি খেলা হচ্ছে। ফুটবল খেলায় কি হয়, একটা বল দাঁড় করানো থাকে। তুমি পাশে দাঁড়িয়ে থাকলে কি বলটা চলবে? নিশ্চয়ই চলবে না, ওটাকে পা দিয়ে আঘাত করতে হবে। তো ওই বলটাকে যখন তুমি পা দিয়ে আঘাত করলে তখন সেটা চলতে শুরু করলো। এর আগে কিন্তু বলটা স্থির ছিল। এখন বলের যে অবস্থাটা সেটা হচ্ছে স্থির অবস্থা। যেই তুমি পা দিয়ে এটাকে আঘাত করলে সাথে সাথে বলটা চলতে শুরু করলো। যেমন ধরো আমার এখানে একটা বল আছে, এই বলটাকে যেই আমি পা দিয়ে যে একটু ঠেলা দেব, এটাকে যখন একটু ঠেলা দেবো, এটা প্রথমে কিন্তু স্থির অবস্থায় আছে, যেই এটাকে আমি একটু ঠেলা দেবো তখন কিন্তু এটা চলতে শুরু করবে। আবার দেখো স্থির হয়ে গেল। তাহলে দুটো অবস্থা আছে, গতি অবস্থা, সেই অবস্থাকে বলছি আমরা, একটাকে বলবো স্থির অবস্থা, আরেকটাকে বলবো গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা। তাহলে গতি অবস্থা দু রকম আছে, একটা হচ্ছে স্থির অবস্থা আর একটা হচ্ছে গতিশীল অবস্থা। বলটা যখন স্থির থাকে তোমার হাতে তখন এটা স্থির অবস্থা, যে একটু ঠেলে দিলে এটা চলতে শুরু করলো, গতিশীল অবস্থা। কারণ ফুটবল খেলায় কি হয়, ফুটবল খেলায় বলকে পা দিয়ে আঘাত করার সাথে সাথে এটা ছুটতে শুরু করে। তারপর কি হয়, ও গোলির কাছে যায়, গোলকিপারের কাছে যায়। সেই গোলকিপার যদি ধরতে পারে তো ধরতে পারলো, আর নাহলে গোল ধরতে পারলে কি হয়, ওই ইয়েটাকে ধরে থামিয়ে দেয়। তাহলে এটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তোমার পায়ের আঘাতে হলো গতিশীল অবস্থা, গতিশীল অবস্থা থেকে এবার হলো আবার স্থির অবস্থা, গোলকিপার এটাকে থামিয়ে দিয়েছে। ক্রিকেটের ক্ষেত্রে কি হয়, ক্রিকেটের ক্ষেত্রে বোলার বল করে। ভাবো ক্রিকেটটা, ওই ছবিটাতে দেখো, তোমাদের বইয়ের ছবিটাতে দেখো, ক্রিকেটের ক্ষেত্রে বোলার যখন বল করে, তো বল করার পর ব্যাটসম্যান রেডি থাকে ব্যাট নিয়ে। তারপর ব্যাটসম্যান কি করে, এক বাড়ি দিয়ে সেই বলটাকে ঘুরিয়ে দেয়, হয় চৌকা বা ছক্কা হয়ে যায়। তো এই যে ঘুরিয়ে দিল, তার মানে বলটা একদিকে আসছিল ব্যাটসম্যানের দিকে, সেটা ঘুরে অন্যদিকে চলে গেল। তাহলে বলটার কি হলো, দিক পরিবর্তন হলো, সেটা চৌকা বা ছক্কা হয়ে গেল। ছক্কা হয়ে গেল তো ক্যাচ ধরে একদম কেউ ধরে হয়তো থামিয়ে দিল, বা যদি বাউন্ডারিতে যায় বাউন্ডারিতে এটা আস্তে আস্তে থেমে গেল। ঠিক আরেকটা দেখো ছবি আছে, যে স্টিক দিয়ে যেটা হয়, স্টিক দিয়ে যদি হকি খেলা হয়,
প্রথমে হকি বলটা স্থির অবস্থায় থাকে, স্টিকটা দিয়ে এটাকে গতিশীল অবস্থা করা হয়, তারপর এটাকে আবার কিছু দূর পর হেঁটে যদি তুমি স্টিক টাচ না করো, স্টিক দিয়ে যদি না বাড়ি দাও, দেখা যাবে এটা একই জায়গায় স্থির অবস্থা হয়ে আছে। তাহলে এই যে বলের সাহায্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, বলের প্রয়োগের ফলে কি কি হতে পারে? বলের প্রয়োগের প্রভাবে কি কি হতে পারে? প্রথমত অবস্থার পরিবর্তন হতে পারে। অবস্থার পরিবর্তন হতে পারে, যেটা বললাম, গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থা হতে পারে, স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে? আমি একটু উপরে লিখছি। অবস্থার পরিবর্তন হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে? এটা দ্রুতির, বেগের চেঞ্জ, পরিবর্তন হতে পারে, দ্রুতির পরিবর্তন হতে পারে। ধরো যে দ্রুতিতে এটা প্রথমে যাচ্ছিল, তুমি পা দিয়ে আঘাত করলে বলটা একটা দ্রুতিতে যাচ্ছিল, যখন আরেকজন সেটাকে আঘাত করবে তখন দেখা গেল এটার দ্রুতি আরো বেড়ে গেল, এটার স্পিড আরো বেড়ে গেল। তাহলে এটা দ্রুতিরও পরিবর্তন হতে পারে। আরেকটা কি বললাম, ওই যে ব্যাটসম্যান যখন ক্রিকেটে বল করছে, ব্যাটসম্যান এটাকে একটা বাড়ি দিয়ে এটাকে চেঞ্জ করে দিল, চৌকা ছক্কা করে দিল, তাহলে এই যে চৌকা বা ছক্কা হলো, তার ফলে কি হলো? দিকের পরিবর্তন হলো। তাহলে এই বল প্রয়োগের ফলে দিক পরিবর্তনও হতে পারে। বল প্রয়োগের ফলে দিকের পরিবর্তন হতে পারে। আরো একটা জিনিস হতে পারে, যেমন ধরো এই বলটা তো গোলাকার, যে এটার উপর আমি একটু চাপ দিলাম, একটু বল প্রয়োগ করলাম, সাথে কি হবে? এটার আকৃতি পরিবর্তন হয়ে গেল। দেখো, এটা আর গোলাকার নেই, এটা আবার যদি ছেড়ে দিই, বল প্রয়োগটা যদি ছেড়ে দিই, তাহলে সেটা আবার আগের জায়গায় ফিরে এলো। তাহলে বলের প্রয়োগের ফলে আকৃতিরও পরিবর্তন হয়। আকৃতিরও পরিবর্তন হয়। এরকম তোমরা উদাহরণ অনেক দেখেছো, বাড়িতে দেখেছো, তোমার মাকে দেখেছো রুটি বেলতে, রুটি করতে নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো, অবশ্যই যাও, মাকে জিজ্ঞেস করো যে মা আটা দিয়ে কি করে রুটি বানায় দেখাও। দেখবে মা এরকম আটার একটা গোলা নেয়, সেটাকে বেলনি দিয়ে, তোমাদের ইয়েতেই আছে, ছবিতেই আছে, দেখো, সেটাকে বেলনা দিয়ে এটাকে আকৃতির পরিবর্তন করে। তাহলে আকৃতির বল প্রয়োগ করলে আকৃতির পরিবর্তন হয়ে যায়। আবার কি হয়? বেলনা দিয়ে এটাকে গোল করে। আর তোমরা যদি নিজেরা করতে যাও, দেখবে এটা আর গোল হচ্ছে না, বিভিন্ন শেপ হয়ে যেতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। আমরা প্রথমে বলি বিভিন্ন দেশের ম্যাপ হয়ে গেছে। তো এরকম বল প্রয়োগের ফলে বিভিন্ন আকৃতির পরিবর্তন হতে পারে। কিন্তু বল যদি প্রয়োগ না করো, তাহলে নিজের থেকে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অবস্থার কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো, তোমাদের বইয়ের ছবির একটা পিকচার আছে, দেখো, গাড়ির পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে। তো গাড়ির পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে, সে যদি শুধু দাঁড়িয়ে থাকে, বা তোমরা যখন ফুটবলের মধ্যে বলের পেছনে দাঁড়িয়ে থাকো, তাহলে কি হবে? কিছুই হবে না, বলের জায়গায় থাকবে, গাড়ির জায়গায় থাকবে। সেই ছবিটাতে দেখো যে গাড়িটা, যে যখন লোকটা গাড়িটাকে ধাক্কা দিচ্ছে, তখন গাড়িটা চলতে শুরু করলো, আর না হলে কিন্তু গাড়িটা স্থির অবস্থাতেই থাকবে। তাহলে অবস্থার পরিবর্তন করতে পারছে। আবার স্কুলে তোমরা কি করেছো? দড়ি টানাটানি খেলা খেলো, অ্যানুয়াল স্পোর্টসে যেটা হয়, দড়ি টানাটানি খেলা, বা নিজেরা বিভিন্ন বান্ধবীরা বা এভাবে হাতে ধরে তোমরা ঘুরতে থাকো,
সেই দড়ি টানাটানি খেলাতে কি হয়, একটা দড়ি থাকে, দড়ির দুপাশে সমান সংখ্যক লোক থাকে, তারপর টানতে থাকে, যে যার বল বেশি হয় দড়িটা দেখা যায় সেদিকে চলে যাচ্ছে। আর এভাবে যদি তোমরা দুই বান্ধবী বা এরকম হয়তো অনেক সময় হয়েছে তোমরা খেলেছো, তো এই দুজনে মিলে এই খেলছো ঘুরছো, তো সেগুলোও কিন্তু সব বল। তা দেখো দৈনন্দিন জীবনে আমরা বলটাকে খুব প্রয়োগ করি, সকাল থেকে সন্ধ্যা অবধি সারাদিন হয়তো আমরা বলটাকে প্রয়োগ করি। এখন আবার তোমাদের বইতে আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে গরুকে টানা। দেখো, হ্যাঁ, এই গরুকে একটা দড়ি ধরে একটা ছেলে গরুকে টানছে। তা এখন গরুকে যখন টানা হচ্ছে, গরু যদি খুব শান্ত হয় তাহলে সুন্দর তোমার কথা মতো চলে আসবে তোমার দিকে, আর যদি অশান্ত না হয়, একটু দুষ্টু হয়, তাহলে কি হবে, গরু ওর মতো চলতে থাকবে। তো গরু ওর মতো ওর দিকে চলতে থাকবে, তো দেখা কি হবে, তোমাকেও সেই দিকে যেতে হবে। তাই দেখো বলের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে কে কত বেশি বল দিচ্ছে, আর বল বেশিটা কোন দিকে দিচ্ছে। গরুর দিকে যদি হয় গরুর দিকে যাবে, দড়িটা টানাটানি যার বল বেশি সেদিকে যাবে। তার মানে বলতে পারি বলের মান এবং দিক দুটোই আছে। বলের মান ও দিক দুটোই আছে। ঠিক আছে, এখন বল কি আমরা খালি এমনি দাঁড়িয়ে থেকে যদি ভাবি বল প্রয়োগ করবো তাহলেই হবে? বল প্রয়োগ করার জন্য দুটো বস্তু লাগবে। বল একটি হচ্ছে পারস্পরিক ক্রিয়া, বল প্রয়োগ করার জন্য সবসময় দুটো বস্তু লাগে। যেমন ধরো গাড়িকে ঠেললে গাড়ি যাবে, বা ফুটবল লাগবে, বা ক্রিকেট বল লাগবে, ব্যাট লাগবে, সবসময় পারস্পরিক দুটো বস্তু সবসময় লাগবে বল প্রয়োগ করার জন্য। কিছুক্ষণ আগে ছবিতে দেখেছিলে তুমি একটা গরুর ছবি, গরু এবং সেই রাখাল বালক দুজনকে দরকার। সুতরাং বল একটা পারস্পরিক ক্রিয়া। এবার আমরা আসি, চলো বলের প্রকারভেদ সম্পর্কে জানবো। বল কি কি, কত প্রকারের আছে। টাইপস অফ ফোর্স, বল কত রকমের আছে। আমরা যে বলের উদাহরণগুলো দিলাম এতক্ষণ, দরজা ধরে টানছো, দরজা খুলছো, বন্ধ করছো, এই যে দরজা হাতে দিয়ে কাজ করছো, টেবিল চেয়ার টানছো, বিভিন্ন, তাহলে বলকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংস্পর্শ বল, আর একটা হচ্ছে সংস্পর্শহীন বল। সংস্পর্শহীন বল, তো সংস্পর্শ বল কোনটা? ওই যেটা বললাম, আমরা ধাক্কা দিচ্ছি। ধরো তোমরা বন্ধুরা, তুমি একটা কাজ করো, একটা টেবিলকে যদি ধাক্কা দাও কি হবে, একটা বড় ভারী টেবিল। দেখো তোমাদের বইতে একটা বাক্স আছে, একটা ভারী বাক্স দেখানো আছে ছবিতে। সেই ভারী বাক্সটাকে ধরো তুমি যদি একা ঠেলো, পারবে? খুব ভারী বাক্স, পারছো না, ঠিক আছে, তোমার বন্ধুকে ডাকলে, বন্ধুকে ডেকে বললো যে ঠিক আছে ওদিক থেকে ঠেলো। তো এই ছবিটার মতো ধরো তুমি একদিক থেকে ঠেলছ, বন্ধুটাও আরেক দিক থেকে ঠেলছে। তো কি হবে, যদি খুব ভারী হয় তাহলে বাক্সটা কষ্ট হবে সরাতে, কিন্তু যার বল বেশি সেদিকে সরবে। বলেছি প্রথমেই বলের মানও আছে, দিকও আছে। এখন ধরলাম এই বাক্সটাকে তুমি যখন ঠেলছো, তুমি F1 বল দিয়ে ঠেলছো, আর তোমার বন্ধু যখন ঠেলছে, তোমার বন্ধু F2 বল দিয়ে ঠেলছে। F2, তোমার বন্ধুর বল যদি তোমার থেকে বেশি হয়, F2 যদি তোমার থেকে F1 থেকে বেশি হয়, তাহলে কি হবে, বাক্সটা কোন দিকে যাবে? বাক্সটা তোমার দিকে সরে আসবে। ওর বল বেশি, ও অনেক বেশি জোরে ঠেলবে, তোমার দিকে সরে আসবে। তাহলে বাক্সর যাওয়ার দিকটা হবে এদিকে, তোমার দিকে সরে আসবে, এবং তার মান হবে F2 - F1, কারণ F2 বড়। এবার ধরো
তোমার বল তোমার বন্ধুর থেকে বেশি, তো তোমার বন্ধুর থেকে যদি তোমার বল বেশি হয়, ধরো তোমার বল হচ্ছে F1, তোমার বলটা F2 থেকে বেশি, তখন বাক্সটা কোন দিকে যাবে? তুমি যেদিকে ঠেলবে, যেদিকে চাইবে বাক্সটা সেদিকে যাবে, কারণ তোমার বল বেশি। তাহলে তুমি বাক্সটাকে যদি ঠেলো, বাক্সটা যাবে বন্ধুর দিকে। তো বন্ধুর দিকে যদি যায়, তাহলে এর মান কত হবে? বাক্সটার উপর কি বল প্রয়োগ করা হবে? F1 মাইনাস F2। এই মানের বলটা, এটা হচ্ছে মান, এই মানের বলটা বস্তুটার উপর গিয়ে পড়বে। আর দিক হচ্ছে, দেখো যার বল বেশি তার উল্টো দিকে যাবে। এবার যদি তোমরা দুজনে বাক্সের এক পাশে চলে আসো, পরের ছবিটা দেখো, পরের ছবিটাতে যদি তোমরা এক পাশে চলে আসো, তাহলে কি হচ্ছে? F1 F2 দুটোই একদিকে দিচ্ছ। ধরো এটা হচ্ছে বাক্স, তোমরা এক সাইডে চলে এসছো, তো এটাও F1, এটাও F2। তাহলে বাক্সটার উপর কত বল পড়ছে? বাক্সটা কোন দিকে যাবে? তোমরা দুজন যেদিকে ঠেলছো সেদিকেই বাক্সটা যাবে। ধরো এই বাক্সটা যাবে এদিকে, এবং এটার উপর বলের মানটা কি হবে? F1 প্লাস F2, কারণ তোমরা দুজনে মিলে একদিকে ঠেলছো, তাহলে F1 প্লাস F2 মানে বাক্সটা সরে যাবে। তাহলে বলতে পারি বলের মানও আছে, দিকও আছে। এবার তাহলে এই যে হাত দিয়ে তোমরা বাক্সটাকে ঠেলছো, তার মানে তোমরা পেশি ব্যবহার করছো, সংস্পর্শ করছো, একটা স্পর্শ করছো বাক্সটাকে। তাহলে যে বল, এই বলটা কি, আমরা যে বলটা প্রয়োগ করলে সেই বলটা কি ধরনের বল? সেই বলটা হচ্ছে সংস্পর্শ বল। এবার এসে সংস্পর্শ বলকে আমরা দেখি কত রকমের সংস্পর্শ বল আছে। সংস্পর্শ বলকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে পেশি বল, যেটা তোমরা হাতের সাহায্যে সারা দিন পেশি বল ইউজ করছো। পেশি বল দিয়ে যার পেশির বল বেশি সে কাজ করছে বেশি। আর আরেকটা বল আছে, পেশির সাহায্যে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে পেশি বল। আরেকটা বল আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল যেমন ধরো এই বাক্সটাকে যদি আমি সরাতে চাই, দেখবে প্রথমে সরবে না, আর একটু জোর দিতে হবে, আর একটু জোর দিতে হবে। জোর দেওয়ার পর দেখা যাবে আস্তে 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 বাক্সটা সরে যাবে। তাহলে কেন সরছে না? নিশ্চয়ই এর মধ্যে এই যে আমার হাতের তলটা আর বাক্সটার যে তলটা, এই তলের মধ্যে একটা ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণ বলটা এটাকে সবসময় বাধা দিচ্ছে। কি হয়, আমার হাতের তলটার, ধরো এটা হচ্ছে আমার হাতের তলটা, তো হাতের তলটা কিন্তু মসৃণ না, এরকম খাঁচকাটা খাঁচকাটা। আর এটার উপর যে বাক্সটা আছে সেই বাক্সটাও কিন্তু খাঁচকাটা। তাতে কি হচ্ছে, এই বাক্সটার উপর এই কাটা খাঁজগুলি এই খাঁজের মধ্যে লেগে যাচ্ছে। তাহলে বাক্সটা আমি ঠেলছিলাম এদিকে, কিন্তু এই খাঁজ কাটার জন্য যেতে পারছে না, উল্টো দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে। সেই বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল কাকে বলবো? কোনো বস্তুর গতির বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল দেখো বস্তুর সংস্পর্শে থাকতে হবে, আর নাহলে কিন্তু ঘর্ষণ বল হবে না। তাহলে যাই যেন ঘর্ষণ বল একটা সংস্পর্শ বল। কারণ এই ঘর্ষণ বল সম্পর্কে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ে 11, 12 আরো পড়ো, তাহলে এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবে। তাহলে জানলাম কি, পেশি বল, সংস্পর্শ বল দু রকম, একটা হচ্ছে পেশি বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল। কিন্তু সংস্পর্শ ছাড়াও বল প্রয়োগ করা যায়, জানো? আমরা ধরবো না, আশেপাশে মানে কোনো হাতে ধরা নেই, কিছু নেই, কিন্তু বল প্রযুক্ত হবে সংস্পর্শ ছাড়া। সেটাকে বলছি আমরা সংস্পর্শহীন বল। কিভাবে? যেমন ধরো চুম্বক দেখেছো তোমরা সবাই, ক্লাস 7-এ পড়েছো চুম্বকের দুটো মেরু, একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। এই যে সাদা দাগটা আছে, এই সাদা দাগ যেখানে আছে সেটা হচ্ছে উত্তর মেরু, আর অন্যটা হচ্ছে দক্ষিণ মেরু। তোমরা এটাও জানো যে চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে, এবং বিপরীত মেরু বিষম মেরু পরস্পরকে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, এবং বিপরীত মেরু বা বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, সমমেরু বিকর্ষণ করে এবং বিপরীত মেরুটা পরস্পরকে আকর্ষণ করে। তো তাই করি, দেখি একটা পরীক্ষা করে দেখি সত্যি হয় কিনা।
ধরো এরকম একটা কাগজ নিলাম, কাগজের উপর দুটো পেন্সিল রাখলাম, এই পেন্সিলের উপর একটা চুম্বক রাখলাম, এমন ভাবে রাখলাম যে চুম্বকের উত্তর মেরু আমার দিকে। এবার এটা এদিকে হচ্ছে উত্তর মেরু, ওদিকে দক্ষিণ মেরু। একই দক্ষিণ মেরু যদি আমি দিই তাহলে কি হবে, সমমেরু বিকর্ষণ করবে। তো এখন ধরো এই যে দুটো মেরু আমি দিচ্ছি, তাতে হচ্ছে এই দেখো, এই দেখো সরে যাচ্ছে। আমি যদি এই পেন্সিলগুলোকে সরিয়ে দিই তো দেখো এটা কিভাবে সরে, এই দেখো সংস্পর্শ ছাড়াই এটা সরে যাচ্ছে, সংস্পর্শ ছাড়াই এটা সরে যাচ্ছে। তাহলে এই যে বলটা, সংস্পর্শ ছাড়া যে বলটা দিচ্ছি, এটাকে আমরা বলছি চৌম্বক বল। এটা একটা সংস্পর্শহীন বল, সংস্পর্শের দরকার হচ্ছে না। আবার দেখো যদি এখানে একটা পিন নাও, সেই পিনটাকে যদি এটা দিয়ে টাচ করো দেখবে এটা লেগে যাচ্ছে, কাছের থেকে এটা আকর্ষণ করবে, এটা আকর্ষণ করতে থাকবে। তারপরে তুমি যদি ছেড়ে দাও তাহলে দেখা যাবে এটা আকর্ষণ করছে, লোহাকে আকর্ষণ করে। তাহলে এটা হচ্ছে চৌম্বক বল। চৌম্বক বল একটি সংস্পর্শহীন বল। এবারে এসো আর কি আছে সংস্পর্শহীন বল। এই বলটাকে আমি উপরের দিকে তুলে দিই, চলে যাক না উপরে, কি হবে দেখি কি হয়। দিলাম তুলে, আরে নেমে এলো কেন? উপরে তুলছি, ও উপরে যাচ্ছে না, নেমে আসছে। কেন নেমে এলো বলো তো? কারণ ওকে কেউ টানছে, কিন্তু কেউ তো ছুঁয়ে নেই, স্পর্শ করে নেই, তাই টানছে কে? এই যে উপরে দিলাম, নিচে চলে এলো। সেটা আমার সংস্পর্শহীন বল। আরেকটা আছে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবী প্রত্যেক বস্তুকে টানে, যে আকর্ষণ বলে টানে সেটাকে আমরা বলছি অভিকর্ষ। আর পৃথিবীর প্রত্যেকটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুকে একটা আকর্ষণ বলে টানে, একটা বল প্রয়োগ করে একটা বস্তু আরেকটা বস্তুর উপর, সেটাকে আমরা বলছি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের জন্যই সংস্পর্শ ছাড়ে এটা আবার নিচের দিকে চলে আসছে। তাহলে আমি লিখতে পারি সংস্পর্শহীন বল আমরা দুটো পেলাম, একটা হচ্ছে চৌম্বক বল, আর একটা হচ্ছে মহাকর্ষ বল। আরো একটা বল আছে, সেটাকে বলা হয় স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বলও তোমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই, শীতকালে বেশি দেখতে পাই। শীতকালে তোমরা খেয়াল করেছো হয়তো, বা যদি না করে থাকো সামনের শীতকালে নিশ্চয়ই খেয়াল করবে, সারাদিন সোয়েটার পরে থাকার পর যখন সোয়েটারটা খোলো তখন কি মনে হয়? তখন একটা লোম খাড়া হয়ে যাচ্ছে মনে হয় না? বা ধরো শীতকালে তুমি যদি চুল আঁচড়াও, চুল আঁচড়াবার পর যদি ছোট ছোট কাগজের মধ্যে ধরো, দেখবে কাগজগুলোকে আকর্ষণ করছে। বা চুল আঁচড়াবার সময় একটা আওয়াজ হয়, এটা কিন্তু একটা আধান সৃষ্টি হচ্ছে, স্থির তড়িৎ আধান সৃষ্টি হচ্ছে। এটা পরীক্ষা করে দেখি স্থির তড়িৎ আধান সৃষ্টি হয় কিনা। ধরো একটা স্ট্র আনলাম, এটা হচ্ছে প্লাস্টিকের স্ট্র আমার কাছে আছে। এই প্লাস্টিকের স্ট্রটাকে আমি একটা কাগজ দিয়ে ঘষে দিলাম, এই কাগজটা দিয়ে ঘষে দিলাম। ঘষে দেওয়ার ফলে এখানে স্থির তড়িৎ আধান, এই প্রত্যেকটা বস্তুর মধ্যে কিন্তু আধান আছে, এই আধানগুলো এটার উপরে জড়ো হয়ে গেল। এবার আরেকটা স্ট্র দিয়ে যখন আমি করতে যাব, দেখো আকর্ষণ করছে, একটা একটাকে আকর্ষণ করছে। কিন্তু দেখো দূরে থেকে এটা আকর্ষণ করছে, তার মানে সংস্পর্শহীন থাকা অবস্থায় একটা আরেকটাকে আকর্ষণ করছে। তাহলে স্থির তড়িৎ বল হচ্ছে আরেকটা সংস্পর্শহীন বল। স্থির তড়িৎ বল। তো বলের প্রকারভেদ জানলাম, সংস্পর্শ বল, পেশি বল, ঘর্ষণ বল, আর সংস্পর্শহীন বল চৌম্বক বল, মহাকর্ষ বল, আর স্থির তড়িৎ বল। তিন রকমের বল আছে। এই জন্যই পরের ছবিটাতে দেখো, তোমাদের ইয়েতে ছবি আছে একটা, যে রিং দিয়ে, তোমাদের বইতে ছবি আছে একটা ছেলের, তোমরা ছোটবেলা হয়তো এই খেলাটা খেলেছো, একটা রিং একটা ইয়ে নিয়ে, লাঠি নিয়ে ঠেলতে ঠেলতে যাচ্ছ। এটা কি ধরনের বল? সংস্পর্শ বল না? এটা যেহেতু লাঠিটা এটাকে স্পর্শ করে আছে, তাহলে এটা হচ্ছে সংস্পর্শ বল। এটা যেহেতু তুমি হাতে নিয়ে ধরে আছো, এটা হচ্ছে পেশি বল। এবার
বল সম্পর্কে জানলাম, বলের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এবার চাপ, তোমাদের চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে, চাপ জিনিসটা কি, চাপটা সম্পর্কে একটু জানি। চাপ কি? চাপ কি তোমাদের সেই ধরো একটা সেফটি পিন নাও, পরীক্ষা করে দেখি কি চাপটাকে কি বলবো। একটা কাগজ নিলাম, সেফটি পিন দিয়ে কাগজটাকে আমি ফুটো করার চেষ্টা করলাম, দেখো সুন্দর ফুটো হয়ে গেল। এবার যদি আমি সেফটি পিনের জায়গায় একটা কাঁচি নিই, কাঁচির মাথাটা নিই, এটা দিয়ে ফুটো করতে চেষ্টা করি, দেখবে কষ্ট হচ্ছে, বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, এটা ফুটো হচ্ছে না। কেন? কারণ এই যে সেফটি পিনটা নিয়েছিলাম, সেফটি পিন বা আলপিনের মাথাটা সরু, এর ক্ষেত্রফলটা কম, আর কাঁচি যেটা নিয়েছিলাম বা পেরেকও নিতে পারো, সেই পেরেকের মাথার ক্ষেত্রফলটা অনেকটা বেশি। তাহলে বল কতটুকু প্রয়োগ করতে হবে সেটা ক্ষেত্রফলের উপরও নির্ভর করে। চাপ, এটাকে আমরা বলছি চাপ। একক ক্ষেত্রফলে কত বল প্রয়োগ করতে হচ্ছে সেটাই হচ্ছে চাপ। এটাকে লিখতে পারি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এখন চাপকে যদি আমি পি দিয়ে ডিনোট করি তাহলে বল হচ্ছে, ফোর্স হচ্ছে এফ, আর ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে এ দিয়ে ডিনোট করলাম। তো পি ইকুয়াল টু এফ বাই এ। এখন দেখো এখানে আমি দুটো জিনিস ইউজ করেছিলাম, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে কাঁচি। তো পিনের ক্ষেত্রফল কম, পিনের ক্ষেত্রফল কম হওয়াতে আমাকে ফুটো করতে বেশি বল, পিনের ক্ষেত্রফলটা কম হওয়াতে এটা কাঁচটা বেশি হয়েছে, আর কাঁচির ক্ষেত্রফলটা বেশি। ঠিক আছে? তো এখন এর ফলে আমাদের চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে যে বলটা আমাদের প্রয়োগ করতে হচ্ছে সেটাই হচ্ছে চাপ। তাহলে চাপ কি খালি বস্তু দেয়? চাপ কি খালি বস্তু দেবে? তরল এবং গ্যাসীয় পদার্থও কিন্তু চাপ দেয়, তরল পদার্থ চাপ দেয়। এটা তোমরা ধরো একটা বোতলে জল নিলে, সেই জলে একটা বোতলে জল নিচ্ছ, এই বোতলের জলটা বোতলের দেওয়ালের উপর একটা চাপ প্রয়োগ করবে। কি করে বললেই আমি বিশ্বাস করবো? এটা পরীক্ষা করে দেখি। ধরলাম এরকম একটা বোতল নিলাম, বোতলের দেওয়ালের উপর যদি চাপ দেয়, এই বোতলটার মধ্যে যদি আমি জলটা ঢালি, কি হবে? দেওয়ালের উপর চাপ দেবে, আর এখানে আমি 3টে ফুটো করে দিয়েছি, সেই ফুটোগুলো দিয়ে নিশ্চয়ই তরলটা বেরিয়ে আসবে। যদি চাপ না দিত তাহলে কিন্তু জলটা বেরোতো না। সেটাই দেখি কি হয়, এটা পরীক্ষা করে। এটাকে আগে জল দিয়ে ভর্তি করি, এবার ছেড়ে দিলাম। এই দেখো নিচে প্রেসার, চাপটা বেশি, তাই জন্য বেশি জোরে স্পিডে বেরোচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে, আর উপরের যে ফুটোটা ছিল সেটা দিয়ে কম জল বেরোচ্ছে, কিছুক্ষণ পর তো বন্ধই হয়ে গেল। তাহলে চাপটা উচ্চতার উপর নির্ভর করে। যদি তরল বেশি থাকে তাহলে চাপটা, গভীরতা বেশি থাকে তাহলে চাপটা বেশি হয়, আর গভীরতা কম হলে চাপটা কম হয়। সেটা আমরা পরীক্ষা করে দেখালাম। এটা তোমরা বাড়িতেও বিভিন্ন তরলের চাপ দিয়ে পরীক্ষা করতে পারো। তরল বিভিন্ন কিছু থাকলে জল দিয়ে ইয়ে করে ফেলা যায়, পরিষ্কার করে ফেলা যায়, এটাও কিন্তু তরলের চাপের ফলেই হয়। আর বায়ুমণ্ডলেও একটা চাপ আছে। বায়ুমণ্ডলের যে চাপটা, যেমন ধরো তোমাদের ছবিটা আছে, যে ইয়েটা তোমাদের এই ছবিটাতে দেখো, জলের যে ছবিটা, এখানে একটা আমি যে ইয়েটা করলাম, দেখো যত দূরত্ব চলে যাবে, যত উচ্চতা যত বেশি হবে, ধরো এটার গভীরতা কম, এইখানে গভীরতাটা কম, তাই জন্য ওর চাপটা কম, তাই জন্য কাছে পড়ছে। এখানে গভীরতাটা একটু মাঝামাঝি, আর এখানে গভীরতাটা বেশি, তাই এটা দূরে গিয়ে, এটার চাপ অনেক বেশি, ফলে এটা দূরে গিয়ে পড়ছে।
বোঝা গেল? এবার বায়ুমণ্ডলে কিন্তু আমাদের উপর চাপ দেয়, আমাদের চারপাশে সব বায়ু আছে। তাহলে বলতে পারো চারপাশে এত বায়ু থাকলে তাহলে চাপ দিলে আমরা দাঁড়িয়ে আছি কি করে? নিশ্চয়ই আমরা কি করে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের দেহের মধ্যেও একটা চাপ আছে, একটা প্রেশার আছে। এই আমাদের দেহের প্রেশার এবং বায়ুমণ্ডলের প্রেশার এক হওয়াতে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। যদি আমরা মহাবিশ্বে চলে যাই কি হবে? ধরো আমরা মহাবিশ্বে চলে গেলাম, সেখানে তো কোনো চাপ নেই, বায়ু নেই, তো বায়ুমণ্ডলের চাপও নেই, তখন কি হবে? তখন কিন্তু আমরা থাকতে পারবো না, কারণ দেহের চাপ এত বেশি হবে ছিটকে বেরিয়ে যাবে সব। তাহলে বায়ুমণ্ডলের তোমাদের ইয়েতে একটা ছবি আছে দেখো, যদি একটা ছোট্ট একটা চোঙ ভাবি, সেই চোঙের মধ্যে যদি বায়ুমণ্ডলটাকে ভাবি, ধরো এরকম একটা চোঙ আমি বানালাম, সেই চোঙের মধ্যে যতটুকু বায়ু আছে সেই বায়ুটা কিন্তু একটা চাপ দিচ্ছে। এই বায়ুটা এখানে একটা চাপ দিচ্ছে, তাহলে এখানে একটা বায়ুমণ্ডলের চাপ আছে, সেটা তুমি ইয়েতে গিয়েও দেখতে পারো, বা আমরা আরেকটা পরীক্ষা করে দেখি বায়ুমণ্ডলের যে চাপ আছে। ধরো এখানে আমি জল নিলাম, এটা কিন্তু খালি, এই বোতলটা কিন্তু খালি। এবার এই বোতলটা দিয়ে আমি এটাতে ডোবাবার চেষ্টা করলাম, এটার ভেতর কি আছে? বোতলটার ভেতরে কি আছে? বায়ু। যেহেতু বায়ু আছে, এটা একটা বায়ুর চাপ আছে, ও পুরো বায়ু ঘিরে রয়েছে। যেই আমি এটাকে সোজা করে ডোবাতে চেষ্টা করব, দেখবে এটা ডুবছে না, ডুবতে চাইছে না, কেউ যেন ঠেলা দিচ্ছে উপর থেকে। সেটা তুমি বাড়িতেও দেখতে পারো। ধরো তুমি স্নান করতে যখন যাও, স্নানের বালতির মধ্যে যদি একটা মগ দিয়ে উপর করে যখন করতে থাকবে, তখন দেখবে একটা ঠেলা অনুভব হবে, কিছুতেই তুমি সোজা এটাকে ডোবাতে পারবে না। তোমার বাড়িতেও তুমি চেষ্টা করে দেখতে পারো, একটা মগ যদি নাও, বালতির মধ্যে তুমি সোজা করে কিছুতেই ডোবাতে পারো, কারণ মগটার মধ্যে বায়ু আছে, এই বায়ুটা সবসময় একটা চাপ দেবে, এটা তুমি কিছুতেই ঢোকাতে পারবে না। যদি একটু কাত করো তখন কি হবে? বায়ুটা টুক করে বেরিয়ে যাবে, যেই বায়ুটা বেরিয়ে গেল জলটা ঢুকে গেল সাথে, এটা পুরো ডুবে যাবে। তখন আস্তে আস্তে যদি জল থাকে বালতির মধ্যে, দেখা যাবে মগটাও ডুবে যাচ্ছে। তাহলে বলতে পারি বায়ুমণ্ডলের একটা চাপ আছে। তো এই বায়ুমণ্ডলের চাপের ওপর একটা পরীক্ষা দেখালাম। এছাড়া একজন জার্মান বিজ্ঞানীও এটার উপর বিভিন্ন পরীক্ষা করেছিলেন। আমি গল্পটা একটু পরে বলবো। এটা একটা ঘোড়ার গল্প, খুব সুন্দর গল্প। বিজ্ঞানী অট্টো ভন গিউরিক একজন জার্মান বিজ্ঞানী, উনি ঠিক করলেন যে কিভাবে বায়ুমণ্ডলের চাপ আছে সবাই বলছে, কিভাবে পরীক্ষা করা যায়। উনি একটা বায়ু নিষ্কাশন পাম্প আবিষ্কার করে ফেললেন। সেই বায়ু নিষ্কাশন পাম্প দিয়ে উনি পরীক্ষা করতে চাইলেন, দেখা যাক কি হয়। উনি কি করলেন, দুটো অর্ধগোলক নিলেন, 51 সেন্টিমিটারের দুটো অর্ধগোলক নিলেন ব্যাসার্ধের। এই দুটো অর্ধগোলককে একসাথে লাগালেন, লাগিয়ে এখান থেকে বায়ু বের করে দিলেন। বায়ু নিষ্কাশন পাম্প ব্যবহার করলেন, বায়ু নিষ্কাশন পাম্প দিয়ে উনি বায়ু বের করে দিলেন। বায়ু বের করার ফলে কি হলো? দুটো অর্ধগোলক একসাথে আটকে গেল। এবার এটার মধ্যে 8টা ঘোড়া একসাথে লাগিয়ে দিলেন। এই ঘোড়াকে বললেন যে টানো, চারদিকে সমানভাবে 8টা ঘোড়া এখানে চারদিকে লাগিয়ে দিলেন, বলা হলো টানার জন্য। কিন্তু দেখা গেল যে কিছুতেই ঘোড়াগুলি এটাকে আলাদা করতে পারলো না। তার মানে বায়ু নিষ্কাশিত হওয়ার ফলে এটা বাইরের বায়ুর চাপ এত বেশি এগুলোর ওপর, যে ভেতরে বায়ু নেই কিন্তু বাইরের বায়ুর চাপ আছে। সেই বায়ুর চাপ থাকাতে এই অর্ধগোলক দুটো কিছুতেই আলাদা হতে পারলো না। অ্যাটমসফেরিক প্রেসার এতটা বেশি যে এই অর্ধগোলক দুটোকে কিছুতেই টেনে আলাদা করা গেল না। এভাবেই প্রমাণ করলেন যে বায়ুমণ্ডলের একটা চাপ আছে। আবার চাপ ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তোমাদের বইতে আরেকটা ছবি আছে, দেখো একটা কুলির ছবি আছে। চাপ যে ক্ষেত্রফলে, দেখবে তোমরা দেখেছো নিশ্চয়ই কুলিকে স্টেশনে বিভিন্ন মালপত্র, যে মালপত্র আমরা বইতে পারি না ওরা কি সুন্দর বয়ে নিয়ে যায় মাথার উপর দিয়ে, কি করে বয় সেটাও কিন্তু বিজ্ঞান। এই তোমাদের এই চ্যাপ্টারটারই
প্রয়োগ। তো এটা হয় কি যে ও দেখবে যখন কুলি যখন মালপত্র নেয় ঠিক তার আগে একটা গোল ইয়ে করে ফেলে, ইয়ে দিয়ে একটা কাপড় দিয়ে একটা গোল ক্ষেত্রফলের মতো একটা বানিয়ে ফেলে। তো গোল একটা চাকতির মতো বানানোতে হয় কি মাথার উপরের যে ক্ষেত্রফলটা তার থেকে ক্ষেত্রফলটা অনেক বেড়ে যায়, ওই গোল কাপড়টার ক্ষেত্রফলটা অনেক বেড়ে গেল। যেই ক্ষেত্রফলটা বেড়ে গেল, এই ক্ষেত্রফলটা যে বেড়ে গেল তার মানে কি চাপটা কমে যাবে। এখন তুমি যত বলেই চাপাও না কেন চাপ কিন্তু কম মনে হবে। এই জন্যই কুলি কিন্তু এই এটাকে বড় করে দেয়, এই কাপড়টাকে বড় করে তারপর মালপত্র বোঝাই করে। এই বায়ুমণ্ডলের চাপের উপর অনেক ধরনের পরীক্ষা আছে, তোমরা যখন বড় হবে তখন দেখবে যে, আর যখন সায়েন্স নিয়ে যদি পরে 11-12 পড়ো তখন দেখবে আরো অনেক কিছু এই বায়ুমণ্ডলের চাপের উপর পরীক্ষা হয় বা আরো অনেক কিছু জানতে পারবে। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারো। তোমরা প্রশ্ন করতে গেলে ডায়াল করতে হবে 0381-238-4488। আবার নাম্বারটা বলছি 0381-238-4488। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা নিশ্চয়ই ফোন করতে পারো। আমি সাথে একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করতে করতে দেখা যাক কোনো ফোন আসে কিনা। যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো একটু রেডি করে রাখবে। বল কি, বল কত প্রকার, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। পেশি বল কি, ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল কি এটাও আসতে পারে। চাপ কি, চাপের শুধু সংজ্ঞাটা দিলে হবে না, যেমন বল বাই ক্ষেত্রফল বললে হবে না, চাপের একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। এবং সেটার উপর তোমরা অঙ্ক হয়, বলের মান এবং ক্ষেত্রফলের মান দেওয়া থাকলে সেটা কোনো বস্তুর উপর প্রযুক্ত চাপটাকেও আমরা জানতে পারবো। বায়ুমণ্ডলীয় চাপ, তরলের চাপ, এগুলোর উদাহরণ আমরা জানতে পারি। তোমরা যদি ফোন করতে চাও ফোন করতে পারো। ফোন নাম্বার হচ্ছে 0381-238-4488। যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। আর কি হতে পারে, চাপ কি, গভীরতার সাথে তরলের চাপ সাথে পরিবর্তিত হয় উদাহরণের সাহায্যে দেখাও। একটি উদাহরণের সাহায্যে দেখাও। তরলের চাপ গভীরতার সাথে পরিবর্তিত হতে পারে, একটু উদাহরণ সাহায্যে দেখো। ওই যে আমি বলেছিলাম বিভিন্ন ইয়েতে। ফোন এসছে একটা, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ঘর্ষণ বল কি, এটা আবার একটু বুঝিয়ে দেবে। কোনটা বলো তো? ঘর্ষণ বল। হ্যাঁ ঘর্ষণ বল,
ঠিক আছে, ঘর্ষণ বলটা একটু বুঝিয়ে দিচ্ছি। আবার বলছি, ঘর্ষণ বল হচ্ছে, যেমন ধরো যে কোনো একটা কিছুকে আমি বল দিয়ে বুঝিয়েছিলাম, যে কোনো বাক্স দিয়ে বুঝিয়েছিলাম, যে কোনো একটা কিছু দিয়ে। যেমন ধরো বাক্সর যে তলটা, সেই তলটা কিন্তু মসৃণ নয়, এটা খাঁজকাটা তল। আর আমার হাতের যে তলটা, সব তলেই যে ধরো টেবিলে ধরলাম বা হাতের উপর ধরলাম, তলটা কিন্তু মসৃণ নয়। যখন এটার উপর আমি এটাকে ঠেলবো, নিতে চেষ্টা করব, তখন কি হবে, এই অমসৃণ তলটা, খাঁজকাটা তলটা আমার হাতের সাথে, খাঁজকাটার সাথে লেগে যাবে। তাতে হয় কি, বিপরীত দিকে মনে হবে একটা বল প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রযুক্ত বলের বিপরীত দিকে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। ঠিক আছে, বাহ্যিক বলে এটাও বলতে পারি, বাহ্যিক বলের বিপরীতে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। এটা সবসময় আমি যে বলটা দিচ্ছি তার বিপরীত দিক থেকে প্রযুক্ত হবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কিছু প্রশ্ন থাকলে করতে পারো। না ম্যাম, আমার এটাই। তবে তোমরা কিন্তু বিজ্ঞানে যে যে পরীক্ষাগুলো আমি করলাম, সেগুলো সাধারণ জিনিস, ঘরের জিনিসপত্র নিয়ে। এই পেরেক, যেটা আমি কাঁচি ব্যবহার করেছি সেখানে পেরেক ব্যবহার করতে পারো, যেটা পিন ব্যবহার করেছি সে সেফটি পিন ব্যবহার করতে পারো, পিন ব্যবহার করতে পারো। তোমরা নিজেরাই দেখবে সারাদিন তোমরা যা কাজ করছো, সব কাজের মধ্যে কিন্তু বিজ্ঞান, এই বল আর চাপ কিছু না কিছু ভাবে যুক্ত আছে। সারাদিন আমাদের দৈনন্দিন কাজে এই সবকিছু যুক্ত আছে, এবং এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অনেক কিছু আমরা কাজ, নতুন নতুন যন্ত্র তৈরি করতে পারি, নতুন ভাবে নতুন কাজ করা যায়। আর কোনো প্রশ্ন? তোমাদের বইয়ের পেছনে দেখবে কিছু অনুশীলনী আছে, সেই অনুশীলনীতে দেখবে কোনটা সংস্পর্শ বল, কোনটা সংস্পর্শহীন বল, সেটা উদাহরণ দেওয়া আছে, বা কিছু জিজ্ঞেস করা আছে যে এই এই জিনিসগুলো কোনটা, এটা কি সংস্পর্শ বল না এটা অসংস্পর্শ বল বা সংস্পর্শহীন বল, সেগুলোর উদাহরণটা জেনে রাখতে হবে। এটা ছোট প্রশ্ন, 1 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, যে কোনটা সংস্পর্শ বল আর কোনটা সংস্পর্শহীন বল। কিন্তু বোঝাই যায়, যদি কোনো বল প্রয়োগ করার সাথে যদি কোনো কিছুর সংস্পর্শ থাকে, যে কোনো কিছু, আমাদের পেশি বা যে কোনো কিছু সংস্পর্শ, যে লাঠি দিয়ে করলাম, লাঠি দিয়ে সরালাম, ঠেলা দিলাম, যেটা আমি বলছি, এটা টানতে ঠেলতে কষ্ট হলো, হাতে পেশি দিয়ে করলাম, তার ঠেললাম, তো এই জিনিসটা সংস্পর্শ, যদি কিছু সংস্পর্শ থাকে তাহলে সেটা হচ্ছে সংস্পর্শ বল। আর যদি সংস্পর্শহীন বল, তো এই 3টেই আছে যেটা বলেছিলাম। কি কি? মহাকর্ষ বল, চৌম্বক বল, আর স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল সম্পর্কে আসলে তোমাদের ক্লাস 8-এ বেশি একটা নেই। স্থির তড়িৎ বল পরে আরো পড়বে, এটা পুরো একটা চ্যাপ্টারই পড়বে। যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে পুরো একটা চ্যাপ্টারই আছে। স্থির তড়িৎ বলের মধ্যে অনেক কিছু আছে। আর কোনো প্রশ্ন? কারণ গ্যাসীয় পদার্থকেও যে বস্তুতে রাখা হয় সেটাই হচ্ছে, যেখানে যে পাত্রেই তুমি রাখো না কেন, গ্যাসীয় পদার্থ কিন্তু চাপ দেয়। যেমন দেখো, তোমাদের ঘরের মধ্যেই দেখতে পাচ্ছ এরকম, এই একটা উদাহরণ আছে। যেমন ঘরের মধ্যে তোমাদের যে সিলিন্ডার ইউজ হচ্ছে, সেখানে কি থাকে, সিলিন্ডারের ভেতরে গ্যাস থাকে। সেই গ্যাসটাকে একটা অবস্থায়, একটা বদ্ধ অবস্থায় রাখা হয়, সে কিন্তু কন্টিনিউয়াস চাপ দিচ্ছে, যার জন্য হচ্ছে কি, যে একটু লিক হয়, গ্যাস লিক হয় মানে কি, যদি একটু ফাঁক পায় ও বেরিয়ে চলে আসতে পারে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডল যেমন চাপ দেয়, তেমনি গ্যাসীয় পদার্থ যে পাত্রের মধ্যে রাখবে সেই পাত্রে চাপ দেবে। তারপর ধরো তোমরা সকালেই উঠে যে কাজগুলো করো, টুথপেস্ট থেকে কি করো, পেস্ট বের করো টুথপেস্টের টিউব থেকে। সেটা কিন্তু সকালে উঠেই কিন্তু তোমরা টুথপেস্টের টিউবটা থেকে পেস্টটা যে বের করছো, সেখানেও কিন্তু একটা চাপ দিচ্ছ, একটা বল প্রয়োগ করছো। সেটা কি বল বলো তো? সেটা কি বল হতে পারে? যেহেতু আমরা হাত দিয়ে চাপ দিচ্ছি, তাই জন্য এটা হচ্ছে পেশি বল। সকাল থেকেই সাধারণত আমাদের বিজ্ঞান
আমাদের দৈনন্দিন জীবনে শুরু হয়ে যায়। যাই কাজ করছি, কালকে সকালে উঠে ভাববে যে যা কাজ করছি, এখন থেকেই যা কাজ করছি এর মধ্যে বল কোথায় ব্যবহার করা হচ্ছে, বল এবং চাপ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, সবই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। তোমাদের কিছু প্রশ্ন আছে পেছনের বইয়ের পেছনে, চ্যাপ্টারের পেছনে কিছু প্রশ্ন আছে। যেমন ধরো, কুয়ো থেকে যখন জল তুলি তখন আমরা বল প্রয়োগ করি, তাই তো? একটা কুয়োর মধ্যে একটা বালতি ফেলে দেওয়া হয়, বালতির মাথায় দড়ি টাঙানো থাকে, সেই দড়ি ধরে যখন টানি তখন কি হয়, জলটা উপরের দিকে উঠে আসে। কিন্তু কি বল প্রয়োগ হচ্ছে? সংস্পর্শ বল না সংস্পর্শহীন বল? আর সংস্পর্শ নিশ্চয়ই সংস্পর্শ বল। সংস্পর্শ বল আবার কি ধরনের বল? সংস্পর্শ বল হচ্ছে, সংস্পর্শ বলের মধ্যে এটা পেশি বলটা আমরা ব্যবহার করছি। পরের প্রশ্ন আছে, একটি ভারী বস্তুর, দেখো তোমাদের এক্সারসাইজই আছে, ভারী বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য ড্যাশ বল প্রয়োগ করতে হয়। অবস্থার পরিবর্তনের জন্য কি বল? সেও পেশি বল। পরের প্রশ্ন আছে, একটি চুম্বকের উত্তর মেরু অন্য একটি চুম্বকের উত্তর মেরুকে ড্যাশ বল প্রয়োগ করে। তো চুম্বক যখন, চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের উত্তর মেরু যদি হয় তো কি বল হবে? সমমেরু। সমমেরু পরস্পরকে, প্রথমত চৌম্বক বল তো হবেই, কিন্তু কি ধরনের চৌম্বক বল? আকর্ষণ না বিকর্ষণ? এই যে এটা হচ্ছে উত্তর মেরু, এই দুটো মেরু যদি পাশাপাশি আনি দেখা যায় পরস্পরকে বিকর্ষে, কিছুতেই আনতে পারছি না। দেখো এটা কিছুতেই আনতে পারছি না। বা ধরো আমি যদি এটাকে ঝুলিয়ে রাখি, ভালো করে বুঝতে পারবে। যতক্ষণ না প্রশ্ন আসছে ততক্ষণ চলো আমরা পরীক্ষা করি, কিছু পরীক্ষা নিরীক্ষা চালাই। এই যে এখানে ধরো এই যে সাদা দাগ, এখানে উত্তর মেরু আছে, আমি এখানে আরেকটা উত্তর মেরু পাশাপাশি আনছি, দেখো সরে যাচ্ছে, ও কিছুতেই আসতে দেবে না। কি বল? চৌম্বক বল তো অবশ্যই, এটা হচ্ছে বিকর্ষণ বল। আর যদি এটা না এনে আমি উল্টোটা আনি, ঠিক উল্টো দিকটা যদি আনি তাহলে কি হবে? উল্টো দিকটা আনাতে এই দেখো চলে এসে আকর্ষণ বল হয়ে যাচ্ছে। এটা বিপরীত মেরু, এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। যেই বিপরীত মেরু কাছাকাছি আনলাম এটা এসে লেগে যাচ্ছে, তো এটা হচ্ছে আকর্ষণ বল। আর যদি সমমেরু দিই সেটা হয়ে যাবে বিকর্ষণ বল। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, এই নাম্বারে 038123844888 নাম্বারে প্রশ্ন করতে পারো। তারপর যেটা বলছিলাম, সকাল থেকে যতক্ষণ না প্রশ্ন আসছে আমরা একটু আলোচনা করি সকাল থেকে আমরা কি কি করি। সকালে উঠে আমরা প্রথমে টুথপেস্ট টিউব থেকে পেস্ট বের করি, সেটা একটা বলের সাহায্যে করছি, বলের ফলে পেস্ট বের করলাম। তারপর ব্রাশ হওয়ার পর আমরা কি করি, যে খাওয়াটা খাই সেটাও কিন্তু চাপের ফলে খেতে পাচ্ছি। এই যে আমাদের দাঁত, কিন্তু দুটো দাঁত খাবারটাকে চাপ দিয়ে এটাকে গুঁড়ো করছে, পেস্ট করছে, তারপর কিন্তু আমরা গিলতে পাচ্ছি। যদি এই বল বা চাপের প্রভাবটা না থাকতো তাহলে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়াই করতে পারতাম না। ঠিক আছে, ধরো সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্টের পর আমরা ধরো পড়তে বসি যখন, তখন কি হয়, সকাল থেকে একটু ভাববে যে আমরা কি কি কাজে বল এবং চাপ ব্যবহার করছি। যখন পড়তে বসছি তখন চেয়ারটাকে টেনে নিচ্ছি টেবিলের কাছে, সেই চেয়ার টানা এবং চেয়ার ঠেলা সেটাও কিন্তু একটা বলের কাজ। সেই বল দিয়ে আমরা এটা হচ্ছে পেশি বল, যেহেতু হাত দিয়ে তুমি টানছো। তো পড়াটা করার পর যে যখন স্নান করতে যাচ্ছ শেষ হয়ে, তখন কিন্তু সেই একই বল আমরা ব্যবহার করছি। বালতির মধ্যে যে বলেছিলাম যে বালতির মধ্যে যে মগটা আছে, সেই মগটা দিয়েও কিন্তু আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে পারি, যেটা আমি এখানে করলাম। যেমন ধরো জল আছে,
বায়ুমণ্ডলীয় চাপ আছে বোঝার জন্য বালতির মগটাকে তুমি বালতির মধ্যে উপর করে ধরো, ধরার পর দেখবে কিছুতেই এটাকে ডোবাতে পারছো না। যখন একটু কাত করছো বায়ুটা বেরিয়ে যাচ্ছে তখনই একমাত্র এটাকে ডোবাতে পারবে। ঠিক তেমনি যদি এরকম ইয়ে করেও দেখতে পারো যে তরলের বিভিন্ন জায়গায় চাপ বিভিন্ন রকম, তোমাদের ঘরের মধ্যেও দেখতে পারো যে তরল যদি ট্যাঙ্কি যদি পুরো ভর্তি থাকে, তোমরা নিজেরাও দেখতে পারো পুরো ভর্তি থাকে, স্পিডে শাওয়ারে জল আসতে থাকে, আর যেই এটা কমে যায়, গভীরতাটা কমে যায়, তাহলে কিন্তু শাওয়ারে জলের স্পিডটাও দ্রুতিটাও অনেকটা কমে যায়। এই বল এবং চাপের যে সম্পর্ক, সেই সম্পর্কটা লিখেছিলাম। বল এবং চাপের যে সম্পর্ক, ধরো বলকে আমরা বলেছিলাম এফ, তো এবং চাপকে বলেছিলাম চাপ সমান সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল এবং চাপের সম্পর্ক দিয়েও কিন্তু অনেক অঙ্ক আসে। চাপকে যদি আমি পি দিয়ে, আমি আগে পি দিয়ে যদি ডিনোট করি, এটা হচ্ছে এফ বাই এ ধরলাম। ধরো এরকম একটা অঙ্ক করাই যেতে পারে, কিন্তু তোমাদের ক্লাস 8-এ অঙ্কের প্রয়োজন নেই, কিন্তু যখন তোমাদের বড় ক্লাসে উঠবে তখন দেখবে এটার উপরই অঙ্ক আসবে। যেমন ধরো কত বল প্রয়োগ করা হলো কত ক্ষেত্রফলে, সেটা দেওয়া থাকবে। এই ক্ষেত্রফলে এত বল প্রয়োগ করা হলো, তাহলে চাপ কত হবে, সেরকম প্রশ্ন, গাণিতিক প্রশ্ন বিভিন্ন থাকতে পারে। সুতরাং এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা এখন তো লাগবেই, পরেও লাগবে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো। আরেকটা জিনিস, তাহলে আরেকটা পরীক্ষা দেখাই তোমাদের, যেহেতু কোনো প্রশ্ন আসছে না এখনো। একটা স্প্রিং তোমরা দেখেছো, বিভিন্ন ইয়েতে স্প্রিং আছে, কলমের স্প্রিং তোমরা নিশ্চয়ই পাও। আমার কাছে একটা স্প্রিং আছে, সেটা অবশ্য একটা তার দিয়ে বানানো আছে। সেই স্প্রিংটাকে ও নিজের জায়গায় আছে স্প্রিংটা, এটাকে যদি টানি, যদি এটার উপর বল প্রয়োগ করি, দুদিকে যদি সমানভাবে টানতে থাকি, দেখা যায় এটা বড় হয়ে যাচ্ছে। তার মানে কিছু কাজ হচ্ছে, এটা হচ্ছে বলের জন্য। তো বল প্রয়োগ করলে কি সবসময় কাজ হয়? স্প্রিংটা ছিল ছোট, এটাকে টেনে বড় করলাম, ঠিক আছে। এখন ধরো আমরা দেওয়ালে বল প্রয়োগ করছি, খুবসে মারছি, ধাক্কা দিচ্ছি, দেওয়ালটাকে খুবসে ধাক্কা দিচ্ছি, হবে কি? দেওয়াল সরবে? দেওয়াল কিন্তু সহজে সরবে না, হয়তো ভেঙে পড়ে যাবে, কিন্তু দেওয়াল সরবে না। তাহলে বল প্রয়োগ করলেই যে কাজ হবে, অবস্থার পরিবর্তন হবে, সেটা নাও হতে পারে। এখন তুমি দরজায় বল প্রয়োগ করছো, দরজাটা টেনে খুলে যাচ্ছে, বন্ধ করছো, ঠেলছো, বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দেওয়ালে যদি তুমি ধাক্কা দাও, যতই জোরে ধাক্কা দাও না কেন, দেওয়াল কখনো সরবে না। তবে বল প্রয়োগ করলেই কিন্তু অবস্থার পরিবর্তন সবসময় হয় না। আবার আরেকটা পরীক্ষা করতে পারো তোমরা ঘরে, যেটা তোমাদের বইতেও আছে, একটা ছবিতে আছে, সেটা করতে পারো। যেহেতু এখানে জলের ইয়ে হতে পারে, তাই জন্য আমি আর আনিনি। একটা গ্লাসের মধ্যে জল ভর্তি করে সেটার উপরে একটা কার্ডবোর্ড দিয়ে রাখো। তো গ্লাসের উপরে যে কার্ডবোর্ড দিয়ে যখন হঠাৎ করে উল্টে দেবে, দেখবে কার্ডবোর্ডটার পড়ছে না। এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো। এই পরীক্ষাটা খুব সুন্দর পরীক্ষা। এমনভাবে করবে যাতে জল ছিটিয়ে চারদিকে না পড়ে, এমন একটা জায়গায় করবে যাতে ঠিক আছে জল পড়লেও যাতে অসুবিধে না হয়। তো এখন একটা গ্লাসের মধ্যে একটা কার্ডবোর্ড দিয়ে এটি উপর করে দেখবেন যে কিছুতেই কার্ডবোর্ডটা নিচে পড়বে না। তার মানে কি, বায়ুমণ্ডলের চাপ উপরে দিচ্ছে। যেমন ধরো যদি এরকম একটা গ্লাস নাও, প্রথমে ধরো একটা কার্ডবোর্ডের উপর গ্লাসটা আছে, এখানে কিছু জল আছে, জল রাখা আছে। এবার এটার উপরে একটা কার্ডবোর্ড এটার উপরে দিয়ে দাও। তো যেই কার্ডবোর্ডটা দিয়ে এটাকে উল্টে দেবে, কার্ডবোর্ডটা দিয়ে যে এটাকে উল্টে দেবে,
যে এটাকে উল্টে দেবে তখন দেখবে যে জলটা পড়ছে না। কেন বলো তো? কারণ এই কার্ডবোর্ডটার উপরে, ধরো এটা হচ্ছে কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডটার উপরে একটা বায়ুমণ্ডলীয় চাপ নিচের থেকে প্রযুক্ত হচ্ছে। যেই তুমি উল্টে দিলে বায়ুমণ্ডলীয় চাপ উপরের দিকে প্রযুক্ত হওয়াতে দেখা যাবে কার্ডবোর্ডটা পড়ছে না। এটা বাড়িতে করে দেখতে পারো। এরকম ছোট ছোট পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি যে বল এবং চাপের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, যে বল এবং চাপ যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, তোমাদের এই চ্যাপ্টারের যে সুন্দর ইম্পর্টেন্সটা, যে ইন্টারেস্টিং পার্টগুলো, সেগুলো নিজেরাই বিজ্ঞানের ইয়ের মধ্যে বেশ পরীক্ষার সাহায্যে যদি করো দেখবে ভালো লাগবে। আজকে তাহলে এইটুকুনি থাক। তোমাদের যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো করে রেখো। সামনের দিন আমি আবার অন্য কোনো টপিক নিয়ে, তোমাদের বিজ্ঞানেরই অন্য কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।